আসসালামু আলাইকুম। আমি গতদিন মুঘল সাম্রাজ্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছিলাম। আজকে মনে হলো যে মুঘল সাম্রাজ্যের সম্পূর্ণ ইতিহাসটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমরা জানব মুঘল সাম্রাজ্যের অভ্যুদয়ের ইতিহাস এবং তার বিভিন্ন শাসকদের শাসনকাল। তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি মূলত উজবেকিস্তানের ফরগনার অঞ্চলের অধিবাসী ছিলেন। তার বাবা ছিলেন উজবেকিস্তানের ফরগনা অঞ্চলের একজন শাসক। তো তার বাবার মৃত্যুর পরে তার রাজা হওয়ার কথা ছিল, কিন্তু তার সৎ মায়ের প্ররোচনায় সে মানে শাসক হইতে পারে নাই। এই জন্য সে হঠাৎ করে সে খবর পাইল যে সে যদি ভারতবর্ষ আক্রমণ করে তাহলে তার ভাগ্য খুলতে পারে। তো এটা শুনে তখন ভারতবর্ষে শাসন করত ইব্রাহিম লোদি নামক একজন শাসক। ইব্রাহিম লোদি ছিলেন হচ্ছে দিল্লি সালতানাতের শেষ সুলতান। তিনি ছিলেন লোদি বংশেরও শেষ সুলতান। আর লোদি বংশটা ছিল হচ্ছে দিল্লি সালতানাতের শেষ বংশ। আর লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাহালুল লোদি। আর ইব্রাহিম লোদি ছিলেন তিনি শেষ শাসক। ইব্রাহিম লোদি একজন অত্যাচারী শাসক ছিলেন। তাকে স্বৈর শাসকও বলা হয়। তিনি সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে পারতেন না এবং তার সময়ে বিভিন্ন যুদ্ধ বিদ্রোহ এগুলো কি লেগেই থাকতো। তো দিল্লির মানুষজন তার শাসনে অতিষ্ঠ ছিল। তো তারাও চাচ্ছিল যে বাইরে থেকে কোনো শাসক বা কেউ এসে তাকে সরাক। তো যখন তিনি বাবর খবর পেলেন যে দিল্লি অঞ্চলে একজন অত্যাচারী শাসক আছে, তো তিনি এই সুযোগটা নিলেন। তিনি সৈন্য সংগ্রহ করে তিনি ভারতবর্ষে আগমন করলেন। তিনি মোটামুটি প্রায় 12,000 সৈন্য নিয়ে ভারতবর্ষ আক্রমণ করলেন। তো এই খবর পেয়ে তিনি ইব্রাহিম লোদি চিন্তিত হয়ে পড়ল। সেও কি করলো, সেও সৈন্য সংগ্রহ করা শুরু করলো। তো ইব্রাহিম লোদির সৈন্যর বহর ছিল আবার অনেক বেশি। যেখানে বাবরের শাসক ছিল মানে সৈন্য ছিল মাত্র 12,000, সেখানে ইব্রাহিম লোদির ছিল 1 লক্ষ। তো বাবর সে হচ্ছে সুফি দরবেশে খুব বিশ্বাসী ছিল। সে কোথায় গেল, সে একজন দিল্লির একজন সুফি সাধকের কাছে গেল। তাকে বলল যে আমি আমার ভাগ্যের পরিবর্তনের জন্য ভারতবর্ষ এসেছি আক্রমণ করার জন্য, তো আমাকে কিছু নসিহত করেন। তো ওই সুফি সাধক তাকে কিছু আচার খেতে দিল, দিয়ে বলল যে এই আচারটা তোমার সৈন্যবাহিনীদের খাওয়াইতে। তো যেই কথা সেই কাজ। সে বাবর কি করলো, তার ওই সুফি সাধকের দেওয়া আচারটা তার সৈন্যদের খাওয়াই দিল। তো এদিকে আবার ইব্রাহিম লোদি খবর নিতে থাকলো যে আসলে কি হচ্ছে, মানে তাকে যে বাবর কি পরিমাণ সৈন্য নিয়ে আসছে। এই জন্য সে হচ্ছে একজন দূত বা একজন ছদ্মবেশী একজন দূতকে সে বাবরের ওইখানে প্রেরণ করলো। তো ওই আচার খাওয়ার পরে দেখা গেল যে বাবরের সৈন্যদের পেট খারাপ হইলো। তো পেট খারাপ হওয়ার জন্য তারা বারবার টয়লেটে যাচ্ছিল। তো ওই ইব্রাহিম লোদির দূত ওটা দেখে বললো যে স্যার, এখানে বাবর তো অনেক লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আসছে, তাদের মানে বাথরুমে টয়লেটে যাওয়াই শেষ হচ্ছে না। তো এটা দেখে ভাবলো যে সে অনেক লক্ষ লক্ষ সৈন্য নিয়ে এসেছে। তো এই কথাটা সে হচ্ছে ইব্রাহিম লোদিকে খবর দিল। ইব্রাহিম লোদি শঙ্কিত হয়ে বললেন যে এত বড় সৈন্যবাহিনীর বিপরীতে তিনি কিভাবে জয়লাভ করবেন। তো যুদ্ধ শুরু হইলো। এই যুদ্ধটা মোটামুটি ঘটেছে হচ্ছে 26 সালে ঐতিহাসিক পানিপথ প্রান্তরে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হলো। এবং সেই যুদ্ধে বাবরের ছিল মাত্র 12,000 সৈন্য এবং তার বিপরীতে ইব্রাহিম লোদির ছিল মাত্র প্রায় 1 লক্ষ মতো সৈন্য। তো এটা একটা ঐতিহাসিক যুদ্ধ। এটাকে বলা হয় পানিপথের প্রথম যুদ্ধ। তো এই যুদ্ধে যখন তারা মুখোমুখি হলো, তখন 7 দিন ধরে বাবরও আক্রমণ করে না, আবার ইব্রাহিম লোদিও আক্রমণ করে না। তো কেউ কারোর দিকে আক্রমণ করার সাহস পাচ্ছে না। কিন্তু প্রথম বাবর দেখলো যে ওরাও আক্রমণ করতেছে না, আমরাও আক্রমণ করতেছি না। তো এখন বাবর প্রথম আক্রমণ করলো। বাবর আক্রমণ করার পরে ইব্রাহিম লোদির 1 লক্ষ সৈন্য তাদেরকে মুহূর্তের মধ্যে নাস্তানাবুদ করে ফেললো। কারণ কোথায় বাবরের মাত্র 12,000 আর কোথায় ইব্রাহিম লোদির 1 লক্ষ সৈন্য। 1 লক্ষ সৈন্যের কাছে তো 12,000 সৈন্য পাত্তাই পাবে না। তো অল্প সময়ের মধ্যেই বাবরের বাহিনী পরাজিত হওয়ার দ্বার প্রান্তে চলে গেল। এ সময় বাবরের হঠাৎ করে মনে পড়লো গোলা বারুদের কথা।
তো তখন ভারতবর্ষে ভাবে গোলা বারুদের ব্যবহার শুরু হয়নি। তো ইব্রাহিম লোদির এই গোলা বারুদ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো একাধারে বাবরের বাহিনী সেই গোলা বারুদ বর্ষণ করা শুরু করলো। গোলা বারুদের শব্দে ইব্রাহিম লোদির বাহিনী একদম পর্যদস্ত হয়ে পড়লো। তারা ভীত হয়ে এক একজন এক এক দিকে ছোটা শুরু করলো। তো মুহূর্তের মধ্যে কি হলো, ইব্রাহিম লোদি পরাজিত হলো এবং বাবর দিল্লি দখল করে দিল। তো এভাবে হচ্ছে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন উজবেকিস্তানের ফরগনার অধিবাসী জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এতক্ষণ আমরা বাবরের শাসনকাল সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ভিডিওতে বাবরের পরবর্তী মুঘল শাসকদের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।